যখন ভারত বিশ্বকাপ জয়ের আনন্দে মাতছে, চারিদিকে আনন্দ উৎসব চলছে, ঠিক তখন বাংলাদেশের নারী ক্রিকেটে একটা ঝড় বইছে। নানা রকম প্রশ্ন, নানা রকম কথাবার্তায় উৎকণ্ঠা, শঙ্কা, নানা ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের নারী ক্রিকেটকে ঘিরে। সেই জায়গায় আসলে কে জিতছে, কোন জায়গাটা কে জয়ী হচ্ছে, নারী ক্রিকেটকে পরাজিত হচ্ছে, প্রশ্নগুলো অনেক। এখানে বাস্তবতার নিরিখে সেই জায়গাগুলো আমাদেরকে দাঁড়িয়ে দিয়েছে কঠিন এক বাস্তবতায়। আমরা আজকে স্যাটারডে স্পোর্টসের ট্যাগলাইন হচ্ছে বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে আমাদের ক্রিকেট। এ নিয়ে আমরা কথা বলবো, আমাদের সাথে অনেকেই যুক্ত হবেন। আস্তে আস্তে আমরা প্রশ্নগুলোর উত্তর জানতে চেষ্টা করব। তবে সত্য মিথ্যা কে সত্য কে মিথ্যা, সেই প্রশ্নের ভিতরে আমরা যেতে চাই না, সেটা হয়তো সময়ই বলে দেবে আমাদেরকে। কিন্তু বাস্তবতা কি বলে, কোন প্রশ্নগুলো এই মুহূর্তে ইম্পর্টেন্ট, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হবেন অনলাইনে এই মুহূর্তে কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে যুক্ত হবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রোমানা আহমেদ। একই সঙ্গে আছেন আমাদের বিথি আপা, যিনি দীর্ঘদিন ধরে কোচিংয়ের সঙ্গে আছেন, নারী ক্রিকেটের সঙ্গে আছেন। সেই বিথি আপাকেও আমরা পাবো আশা করছি। আরিফা জাহান বিথি, তিনি রংপুরের কোচের দায়িত্ব পালন করছেন। সবাই এই মুহূর্তে বিকেএসপিতে আছেন, বিকেএসপি থেকে যুক্ত হবেন। আমরা শুরুতে একটু রোমানা আহমেদের কাছে যেতে চাই, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন আশা করি। যে রোমানা আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্যাটারডে নাইট স্পোর্টসে। যে বিষয় নিয়ে কথা বলছি, আসলে কথা বলতেও কেমন লাগছে আমাকে। আমরা আসলে কথা বলা উচিত ছিল, আমাদের ওয়ানডে বিশ্বকাপ খেলে এসছে, কেমন হলো বিশ্বকাপটা, কি অবস্থা, আপনি দীর্ঘদিন বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, সেই জায়গায় অভিজ্ঞতা। তা না করে আমাকে প্রশ্ন করতে হচ্ছে অন্য টাইপের একটা, যে প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটকে। জাহানারা একটা ইন্টারভিউতে আমরা শুনেছি বাংলাদেশের ক্রিকেটে কি অবস্থা আছে আর কি। আমরা যদি সে সত্য মিথ্যাটা অন্য জায়গায়, কিন্তু বাস্তবতা বলে এই সমস্যা কোনো না কোনোভাবে বাংলাদেশের ক্রিকেটে আছে, এটা ধরে নিতে হবে। কেউ না কেউ এর শিকার হয়েছেন, কেউ না কেউ এর বাস্তবতার মধ্যে দিয়ে গিয়েছেন। আপনি আজকে রোমানা আহমেদ এই জায়গাটায় এসছেন, নিশ্চয়ই অনেক ঝড় প্রতিকূলতা পার হয়ে আসছেন। মানে আপনার কেমন লাগে রোমানা আপা এরকম প্রশ্নগুলো শুনতে? আমার কাছ থেকেই শুনতে কেমন লাগছে যে এই যে ঝড়? আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ জি আপা বলে। না, অ্যাকচুয়ালি ভাইয়া, এটা শুনতে আমার মনে হয় না বাংলাদেশ কেন ওয়ার্ল্ডের কোনো প্লেয়ার আসলে এটা শুনে খুব ভালো ফিল করবে এরকম মনে হয় না কেউ আছে। কারণ যেখানে আমরা স্বপ্ন দেখি যে আমরা অনেক উপর লেভেলে যাব, আমাদের দেশটাকে অনেক ভালো জায়গায় নিয়ে যাব, সেখানে এখন যদি শোনা লাগে সে আমাদের দুর্ভিক্ষের কথা, মানে আমাদের যেটা কখনো আমরা কল্পনাও করিনি যে সমস্ত ঘটনার কথা, সেগুলো এখন আসলে চিন্তা করতেও খারাপ লাগে এই সমস্ত নিয়ে। কিন্তু আসলে কঠিন প্রশ্ন হলো আমাদেরকে মুখোমুখি হতে হয়, যত কঠিন হোক অসুন্দর হোক প্রশ্নগুলো, এগুলো তো আবার বাস্তবতাও যদি হয় বাংলাদেশে। আপনি তো দেখেছেন যে প্রশ্নটা জাহানারা তুলেছেন, যে মঞ্জুরুল ইসলাম সাবেক নির্বাচক ছিলেন, ম্যানেজার ছিলেন, তার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে, আপনারাও ছোট ছোট অভিযোগ অনেকগুলো এনেছেন, আপনিও এনেছেন সেই জায়গাটায়। মানে আপনি কি বলবেন যে এই পরিস্থিতির ভিতর দিকে আপনি গিয়েছিলেন, মানে আপনার সাথে এরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল কিনা? কিছু কিছু অভিজ্ঞতা তো আমার সাথেও হয়েছে। তো আমি এটাকে এক কথায় বিশ্লেষণ করতে পারি যে আমাদের টিমটা ফার্স্টে একরকম ছিল। 2018 পর্যন্ত আমরা একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম, যেটা আমাদের স্বপ্ন ছিল অনেক দিন ধরে, যে আমাদের টিমটাকে পরিপাটি করে তোলার জন্য। এবং 18 সালে ওটা আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আমরা একটা ভালো টিম, চ্যাম্পিয়ন টিম হিসেবে, এশিয়ার চ্যাম্পিয়ন টিম হিসেবে আমরা খেলেছিলাম। এবং তারপরে যখন 2000 সালে যে ওয়ার্ল্ড কাপটা খেলে আসছি, তারপরে থেকে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট সহ সবকিছুর একটা পরিবর্তন ঘটে। এবং সেই পরিবর্তনের সাথে সাথে আমাদের ওই চ্যাম্পিয়ন টিমটাও কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক আছে, ওই টিমে আমি জানি না এখন কতজন সদস্য আছে, হাতে গোনা হয়তো বা 4-5 জন এরকম হইতে পারে যে ওই টিমের সদস্যরা আছে। হ্যাঁ, তো ওই সময়ের ওই টিমটাকে ভেঙে এখন নতুন ভাবে গড়ার আবার যে আপ্রাণ চেষ্টা, বা এবং টিমের মধ্যে যে সমস্ত অনৈতিক ঘটনাগুলা ঘটেছে, সবকিছু মিলাই কিন্তু টিমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি
যে আমরা যদি মনে করি যে এই যে লাস্ট যে এই ওয়ার্ল্ড কাপটা খেলে আসছি, এখানেই যে আমাদের খুব ভালো বেটার একটা কোনো কিছু আসছে, আমরা তো 7 নম্বরের উপরে 6 নম্বর তো যেতে পারিনি তো। হ্যাঁ, বা আমাদের ব্যাটসম্যানরা তো আহামরি কিছু করতে পারেনি তো। হ্যাঁ, আগের তুলনায় দেখা যাচ্ছে 2 জন ব্যাটসম্যান বা 2-3টা 50 চলে আসছে। এই একটা পরিবর্তন আসছে মারুফার 4টা ওভার, পরিবর্তন আসছে আরো 2-1 বোলার ভালো বল করেছে, বাট সেই টিম হিসাবে তো কোনো আসেনি। এবং এই কথাগুলো আসলে অনেকে মনে করছেন যে কেন এখন তোলা হচ্ছে, কেন এই আগে তোলা হয়নি কেন? এটা নিয়েও কিন্তু অনেক কোশ্চেনের মুখোমুখি হয়েছে সবাই। আপা আমি যদি বলি 2017 সালে আপনি যখন অধিনায়ক হলেন, আমার ওই দিনটার কথা খুব ভালোভাবে মনে আছে। জাহানারার বিপক্ষে ডেভিড কাপল, আপনাদের যে কোচ, তিনি একটা মেইল করেছিলেন বিসিবি সভাপতি তৎকালীন নাজমুল হাসান পাপনকে। সেখানে জাহানারার বিপক্ষে যে অভিযোগগুলো ছিল, তিনি দলে গ্রুপিং করেন, স্টারিজম করেন, সরাসরি একজন কোচ মেইল করে জানিয়েছিলেন। আমরা জানি হঠাৎ করেই তখন অধিনায়কত্ব থেকে জাহানারা আলমকে সরিয়ে দিয়ে আপনাকে অধিনায়কত্বের দায়িত্বটা দেওয়া হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি। মানে তখনও তো এই গ্রুপিং এর কথাটা সরাসরি কোচ অভিযোগ করেছিলেন ওই সময়টাতেই। তখন কোচ করেছিলেন, এবং গ্রুপিংটা কিন্তু আপনার কার সাথে কার এইভাবে করে কিন্তু কোনো গ্রুপিং এর নাম উল্লেখ করা ছিল না ওখানে, আমার মনে হয়। তো আসলে গ্রুপিং জিনিসটা আমার যতটুকু ফিল হয়েছে যে বাইরের অফিসিয়ালরা যেভাবে গ্রুপিং এর কথা বলে, অফিসিয়ালদের গ্রুপিং এর কথা আর এই যে এখন যে টাইপসের গ্রুপিং এর কথা বলা হয়, দুটো কিন্তু ফার ডিফারেন্স। অফিসিয়ালরা কোনো প্রকারের গ্রুপিং এর কোনো দেখাতে, প্রুফ বা কোনো কিছু দেখাতে পারবে না। তারা জাস্ট খেলা খারাপ হলে, অথবা দেখা যাচ্ছে যে কোনো সময় তাদের কোনো কিছু মানে এলিগেশন দেওয়ার দরকার হলেই অমনি গ্রুপিং এর একটা কথা তুলে। এটা আমরা অনেক আগে থেকে 11 সাল থেকেই মনে শুনে আসছি যে গ্রুপিং। বাট কোন জুনিয়র বা কোন ইয়াদের কাছ থেকে শুনে দেখবেন যে কোন টাইপসের গ্রুপিং বা কোন ধরনের গ্রুপিং হয়েছে টিমের মধ্যে। ওকে আপা, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি এক্স্যাক্টলি যদি বলেন, আপনি তো দীর্ঘদিন ধরে টিমটাতে দেখেন, কথা বলেন, আমাদেরকে ঠিক এক্স্যাক্টলি একটা উদাহরণ দেন আপনি। মানে আপনার নিশ্চয়ই সমস্যার মুখোমুখি আপনি হয়েছেন, যে মঞ্জুরুল ইসলাম যে তার বিরুদ্ধে অভিযোগ, মানে আপনার অভিজ্ঞতা কি বলে, দু একটা উদাহরণ যদি বলেন আমাদেরকে শেয়ার করেন। না, অ্যাকচুয়ালি তার বিরুদ্ধে যদি আমার অভিযোগগুলো বলেন, উনি প্লেয়ারদের সাথে জঘন্য রকম খারাপ ব্যবহার করতো। ইনফ্যাক্ট আমার কাছে আরো যেটা খারাপ লেগেছে যে অ্যাজ এ উমেন, আপনি যদি বলেন আমাকে যে মেয়ে ক্রিকেটারদের সাথে যে আচরণগুলো করার দরকার ছিল, উনি ওই ধরনের আচরণ করতেন না। উনি দেখা যাচ্ছে গা ঘেঁষে কথা বলতেন, ক্লোজলি এসে কথা বলতেন। এগুলো আমাদের সবারই জানা, সবাই ওখানে ছিলেন। আমার মনে হয় যে এটা নিয়ে সবাই কথা বলবে, একই কথাই বলবে। ইনফ্যাক্ট উনি এই জাহানারা যে যৌন হয়রানির কথা বলেছে, এটা আসলে যার তারাই বিশ্লেষণ করে বলতে পারবে তার সাথে কোন কোন ঘটনা ঘটেছে। বাট আমাদের সাথে যেগুলো ঘটেছে আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারবো। ওকে, আপনার সাথে এই ধরনের ফিজিক্যাল হ্যারাসমেন্ট যেটা বলতেছে, যৌন হয়রানির কথা বলছে, এরকম কোনো অভিজ্ঞতা আপনার মানে আপনি দেখেছেন কিনা, শুনেছেন কিনা, ওই মুহূর্তে জানার আপনাদের সঙ্গে শেয়ার করেছিল কোনো ওই মুহূর্তে? না, ওই মুহূর্তে ওইভাবে করে কোনো কিছু শেয়ার করেনি। তবে জাহানারা সাথে 2-1 বার কথা হয়েছিল। জাহানারাকে বলা হয়েছিল যে তোর যদি কোনো থাকে, চল আমরা একসাথে যে সিওর সাথে কথা বলি বা ইটি করি। ও আগেও একবার একটা নোট, ও বলছে যে আমি একটা নোট লিখেছি, বাট এটার হিতে বিপরীত হয়েছে। তো আমার যা বলার এখন আর আমি এইভাবে করে কথা বলবো না। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, এবং ভবিষ্যতে এটা নিয়ে আমি অবশ্যই কথা বলবো। আপনি একটা জিনিস আপনি বলছিলেন সিওর সঙ্গে কথা বলার কথা, একটা বিষয়, জাহানারা এরকম একটা 13 পৃষ্ঠার চিঠি বিসিবিকে দিয়েছিল, কিন্তু 13 পৃষ্ঠার এই চিঠিটা আমরা পড়ার চেষ্টা করেছি। সেই চিঠিতে সরাসরি মানে যৌন হয়রানির ওই প্রসঙ্গটা নেই, কিন্তু আপনি যে এক্স্যাক্টলি কথাগুলো বললেন মঞ্জুরুল ইসলামকে নিয়ে, তিনি খুবই বাজে আচরণ করতেন, ব্যাড টাচের কথা ছিল, এরকম অসংখ্য অভিযোগ আছে।
আপনি একটা জিনিস আমাদেরকে খোলাখুলি যতটুকু বলা যায় একটু বলবেন আপা, আপনি অভিজ্ঞতা, যেহেতু অনেক প্রশ্ন এসছে যেগুলো অসুন্দর প্রশ্ন আমি বলবো, সেই চিঠিতে কয়েকটা লাইন আছে। জ্যোতি আর পিঙ্কি অন্য ধরনের সম্পর্ক বিদ্যমান, পিঙ্কি বিবাহিত, তাতে কোনো এসে যায় না। এই টাইপের কথা সে বারবার অনেক জায়গায় উল্লেখ করেছে যে এর সঙ্গে অন্য টাইপের সম্পর্কে জড়িত, খারাপ সম্পর্কে জড়িত। এগুলোর অর্থ আসলে কি দাঁড়ায়? এইগুলোর অর্থ আসলে কি মিন করেছে এটা আমি জানি না, বাট টিমের মধ্যে হ্যাঁ এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল যে এইভাবে দেখা যাচ্ছে কিছু গ্যাঞ্জাম ঘটতো বা টিমের মধ্যে কিছু সিনারিও ছিল যেটা দেখতে আমাদের কাছে ভালো লাগেনি, বা এমন কিছু কথাবার্তা হইতো যেগুলো আসলে আমরা এইভাবে করে তো এই করে সবার সাথে শেয়ার করা যায় না সব কথা। তারপর এই কিছু কিছু জিনিস ছিল যেটা আসলে চোখে লাগার মতো ছিল। ইনি এখানে লিখেছিলেন 5 জনের মধ্যে মারামারি, গালিগালাজ, মোবাইল ভাঙচুর, এসব ঘটনা ঘটেছে দলের মধ্যে। হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটেছিল। আমার যতটুকু মনে পড়ে আপনাদের বিকেএসপিতে একটা ক্যাম্প চলাকালীন ঘটনা ঘটেছিল, মারামারি, কাউকে হসপিটালে নেওয়া হয়েছিল রাতে। হ্যাঁ, এটা যে ইন্টারন্যাশনাল বিকেএসপিতে যে ইন্টারন্যাশনাল যে হোস্টেলটা আছে ওখানে এরকম অকারেন্স ঘটেছিল এবং এটা বোর্ডও জানতো। তো যেহেতু তারা এটা নিয়ে কোনো ইটি করেনি, এটা অনেকেই জানতো। কি বিষয় ছিল আপা, ঘটনাটা কি নিয়ে? এটা ধরেন ওই যে ফ্রেন্ডদের নিয়ে বাদাবাদি, মারামারি, এটা মানে দলের ফ্রেন্ডদের মধ্যে? হ্যাঁ, নিজেদের মধ্যে। হসপিটালে কাকে নেওয়া হয়েছিল? জ্যোতিকে। জ্যোতিকে নেওয়া হয়েছিল। আমরা আপনার কাছে আবার আসবো একটু, তার আগে একটু আমাদের বিথি আপা আমাদের সঙ্গে আছেন, আরিফা আপা। বিথি, আপনিও দীর্ঘদিন তিনি কাজ করছেন নারী ক্রিকেট নিয়ে, অধিকার সচেতনতায় কাজ করছেন। আমরা একটু যদি বিথি আপাকে কানেক্ট করতে পারি এই জায়গাটায়, একটু খুব খুশি দেখা যেত। আমরা একটু চেষ্টা করব যে বিথি আপাকে সংযুক্ত করবার জন্য। দর্শক, আমরা রোমান আহমেদের সাথে কথা বলছিলাম, একই সঙ্গে একটু আরিফা জাহান বিথি, ক্রিকেট কোচ, তাকে একটু সংযুক্ত করতে চাইব। তিনি আশা করি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন। তিনি বিকেএসপিতে আছেন, আমরা জানি যে নারী ক্রিকেট চলছে সেই জায়গাটিতে, সব ক্রিকেটাররাই সেই জায়গাটিতে আছে। বিথি আপাকে শোনা যাচ্ছে আমাকে? শোনা, তাহলে আমরা চেষ্টা করবো তার সাথে সংযোগ করার জন্য। রোমানা আপার কাছে আবারও যেতে চাই, একটু কথা বলতে চাই আপার আসলে অভিজ্ঞতাগুলো, এই যে অভিজ্ঞতাগুলো কেউই শেয়ার করাটা কঠিন। রোমানা আপাকে আমরা নিচ্ছি। আপা, যেটা আপনি বলছিলেন আসলে ওই অভিজ্ঞতাগুলো, আলটিমেটলি যে ড্যামেজটা হলো বাংলাদেশের নারী ক্রিকেটের, আপনি কি মনে করেন এখন কেউ বিশ্বাস করতে চাইবে, মেয়েদেরকে ক্রিকেটে দিতে চাইবে এই পরিস্থিতির পর? মানে কি মনে করেন, কিভাবে এটা এখন সমাধান সম্ভব? না, সত্যি কথা বলতে আপনি টিম পরিস্থিতি বলেন বা অফিসিয়ালদের এই যে সমস্ত অকারেন্সের কথা শোনা যাচ্ছে, সবকিছু মিলায় যদি বলেন, আমি আমার বেবিকে আমি দিব না। আমি পরের বেবিকে কেমন করে আমি বলবো যে এই পরিস্থিতিতে এখানে আসে? অবশ্যই এই জায়গাটার একটা ভালো পরিবেশ গঠন করে আমরা বলতে পারি যে এখানে যে এই ক্রিকেট খেলতে মেয়েদেরকে দেওয়ার জন্য। কিন্তু পরিবেশ যদি এরকম থাকে তো অবশ্যই আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে এই পরিস্থিতিতে এই মানে নারী ক্রিকেটটা আসলে এইভাবে করে চলা সম্ভব না। আপনি যে বলছেন যে চলা সম্ভব না, কিন্তু যে একটা তদন্ত কমিটি করেছে বিসিবি, আপনি সেটার মধ্যে আস্থা রাখেন কিনা যে তারা একটা সলিউশন বের করতে পারবেন? আমি এখন পর্যন্ত এটা নিয়ে নিউজ মানে কোনো পাইনি যে তদন্ত কমিটি শুধু গঠন হয়েছে শুনেছি, বাট তাদের কাজের অগ্রগতি কতদূর এগিয়েছে এটা আমি জানি না। তো আমার কাছে মনে হয় যে একটা সুস্থ তদন্ত অবশ্যই তো জরুরি, তবে তার সাথে সাথে স্বাধীন তদন্ত হলে ভালো হতো। যেহেতু শুধু তদন্ত শুধু তো আমাদের কথার উপর বেস করে না, আপনার এটা উভয় পক্ষকে আসলে ডেকে কথা বলাটা আমার কাছে মনে হয় জরুরি। তো স্বাধীন তদন্তটা আসলে জরুরি আমার কাছে মনে হয়। আমি বিসিবি তদন্তে আমি পূর্ণ আস্থা রাখতে পারছি না। আপনাকে যদি বলা হয়, মানে এই সমস্যা কেউ না কেউ তো মুখোমুখি হয়েছে,
নারী নির্যাতনের কথা বলি, যৌন নিপীড়নের কথা বলি, সেটা কিভাবে হয়েছে সেটা তো প্রমাণিত হবে ভবিষ্যতে। কিন্তু এই পরিস্থিতির মুখোমুখি জুনিয়ররা যখন যাবে, ক্রিকেটাররা, তাদের জন্য তো আরও টাফ। মানে তারা যদি মনে করে এরকম একটা পরিস্থিতি হয়েছে, তাহলে তো আমার মনে হয় পরিস্থিতিটা তাদের জন্য কঠিন হয়ে যাবে দলের জন্য। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার কাছে খুবই খারাপ লাগছে, খুবই শাই ফিল হয়, খুবই অপরাধ বোধ হয় যে জিনিসগুলো আরো আগে থেকে আসা উচিত ছিল। ইনফ্যাক্ট এতদিন পরে হচ্ছে, এর জন্য আমার কাছে, এর জন্য আমি প্রাউড ফিল করি যে এই জিনিসটা দিন দিন এত খারাপ পর্যায়ে যাচ্ছে যে এখন যদি এটার কোনো সমাধান না করা যায়, ফিউচারে এটার আরো ভয়াবহ রূপ দেখতে পাবে। আমরাও সেটা চাইবো। অসংখ্য ধন্যবাদ রোমানা আপা, আমাদের সঙ্গে এই গভীর রাতে যুক্ত হয়েছেন, যেটা আমাদের জন্য বড় কিছু। আপনার এই কথাগুলো নিশ্চয়ই যাবে। যদি একটা সমাধান বের করতে পারে, এই কঠিন বাস্তবতা হলেও যে জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি যেটা বললেন, যদি একটা কঠিন শাস্তির মুখোমুখি করা যায়, অন্তত সেটাও ভালো হবে, তাই তো? ভাইয়া, আমার কাছে আমি একটা কথাই বলবো এবং একটা রিকোয়েস্ট করব বিসিবির কাছে, যে আমরা সবাই, আমরা অনেক আগের থেকে, মানে ছোটবেলা থেকেই জানি ডিসিপ্লিনের দিক থেকে বিসিবি সবসময় কঠোর। তো যে কোনো ডিসিপ্লিনের ক্ষেত্রে, এটা নারী নির্যাতন হোক অথবা টিমের ভিতর এই যে গ্রুপিং হোক বা সিন্ডিকেট হোক, যে কোনো ডিসিপ্লিনের ইস্যুতে বিসিবির সব থেকে বেশি কঠোর হওয়া উচিত এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যেন ভবিষ্যতে এই টাইপসের কাজ যেন কেউ না করতে পারে। ডিসিপ্লিন ইস্যু মানে যে শুধু মিডিয়াতে কথা বলা এটা না, ডিসিপ্লিন ইস্যুতে আরো অনেক কিছু আসা উচিত, যেটা আমি জানি যে কোড অফ কন্ডাক্টে আছে। তো সেই মতে আসলে শাস্তির ব্যবস্থা করা উচিত যেন ভবিষ্যতে কোন নট সিঙ্গেল পার্সন যেন চিন্তা না করতে পারে ডিসিপ্লিন ভঙ্গ। অসংখ্য ধন্যবাদ রমনা আপা, নিশ্চয়ই আপনার কথাটা শুনতে থাকবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা স্যাটারডে স্পোর্টসে কথা বলছিলাম বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে বাংলাদেশের নারী ক্রিকেট। সেই জায়গায় আমরা একটু পরে, কিছুক্ষণ পর জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শামীমা আপা আমাদের সঙ্গে যুক্ত হবেন। ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের বিশ্বাস অবিশ্বাসের মধ্য দিয়ে যে দোলাচল বিদ্যুৎ যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট, সেই বিষয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে যোগ দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক, বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি আপা, অসংখ্য ধন্যবাদ, আপনি অনেকটা পথ পাড়ি দিয়ে এসছেন দীর্ঘ সময়। আমরা কথা বলবো, ফাহিমা খাতুন আছেন ক্রিকেটার বাংলাদেশের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসছেন, দুজনে বিকেএসপি থেকে এসছেন। আজকে সকালে ম্যাচও ছিল, যদি আমি ভুল না করে থাকি। দারুণ অবস্থা। মানে জ্যোতি আপা, আমি আসলে সময় কম পার হয়ে গেছে সময় আমরা অনুষ্ঠানের। আমি তো জানি আপনি ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কথা ছিল, আমাদের একটা দাওয়াতও দেওয়ার কথা ছিল আপনার। না, এরকম কোনো বিষয় ছিল না। আসলে বেসিক্যালি রেস্টটা নেওয়ার রিজনটা ছিল যে ওয়ার্ল্ড কাপের আগে আমি বলেছিলাম যে আমি আসলে এনসিএলটা খেলবো না, আমি একটা রেস্ট চাই। কারণ হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগের থেকে ফর লং টাইম অফ পিরিয়ড আমি হচ্ছে একটা ইনজুরির সাথে ডিল করতেছিলাম। সো ওটাকে যদি আমি ফুললি রিকভার হতে চাই ওখান থেকে, সো আমার একটা রেস্টের দরকার ছিল। সো যেখানে আমি কাজ করতে পারবো আমার ইনজুরিটাকে নিয়ে। সো ডিউরিং ওয়ার্ল্ড কাপে হচ্ছে এই ডিসিশন মেক করি যে না, আমি কিভাবে কোন ওয়েতে গেলে আসলে এই জায়গা থেকে অ্যাটলিস্ট, যেহেতু সামনে আরো ইন্টারন্যাশনাল সিরিজগুলো আছে, সো ওইখানে আসলে আমি নিজেকে অ্যাভেলেবেল রাখতে পারবো। কিন্তু আপনাকে তো এখন প্রশ্ন করা উচিত ছিল যে আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, হারমানপ্রীত কৌর দারুণ খেললো, জেমিমা কি অসাধারণ ইনিংস খেললেন, আপনারা পারলেন না। তার বদলে আমি যেসব প্রশ্ন তৈরি করেছি এইসব প্রশ্ন এখানে আমার এখানে নাই, মানে এটাও নিশ্চয় হতাশা আপনার জন্য। ডেফিনেটলি, কারণ দেখেন ওয়ার্ল্ড কাপ যখন আমরা খেলছি, হ্যাঁ আমরা ওখানে একটা ম্যাচ উইন করছি, বাট বাকি যে আমরা যেভাবে ফাইট করেছি, যে দুটো ম্যাচ আমাদের একদম জেতার সম্ভাবনা ছিল, বা অন্যান্য ম্যাচগুলো আমরা যেভাবে টাফ টাইম দিয়েছি ওয়ার্ল্ডের বাকি টিমগুলোকে, আসলে বাংলাদেশে আসার পরে যে বিষয়গুলো নিয়ে আমাদের ভাবা উচিত ছিল যে আমরা এখান থেকে আসলে কিভাবে আমরা ওভারকাম করতে পারবো, অ্যাজ এ টিম আমাদের আরো কি ভালো করা উচিত ছিল, বা কি ল্যাকিংসগুলো ছিল ওগুলোকে যদি আমরা আরেকটু রেকটিফাই করতে পারি, তাহলে আমাদের সামনের সিরিজগুলো বা নেক্সট যে আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে সেই জন্য আমরা কি প্ল্যান করব, এই বিষয়গুলো চিন্তা মানে কথা বলা আমার কাছে মনে ছিল যে এগুলো কথা আসলে উচিত ছিল আসা। বাট ওগুলোর থেকে আসলে বলবো যে সারাউন্ডিং আরো অন্য বিষয়গুলো আমরা এখন বেশি কথা বলতেছি। আমি আপনার কাছে এই জায়গাটায় আসবো, যেটা বললেন যে টাফ টাইম দিচ্ছে ফাহিমা আপা, যে টাফ টাইম প্রতিপক্ষকে দেয়াই যায়। আপনি ভালো বল করছেন, উইকেট পাচ্ছেন না, উইকেট পাওয়া ইজ এ ডিফারেন্ট থিং, ম্যাচ জেতা কিন্তু আলাদা বিষয়। এই যে প্রতিপক্ষকে টাফ টাইম দিচ্ছেন আর ম্যাচ জেতা,
এই দুইয়ের মধ্যে নিশ্চয়ই অনেক বড় পার্থক্য, সেই জায়গাটা কোথায় আমাদের ডিফারেন্সটা? আসলে আমি মনে করি যে আমরা বিগত যে ওয়ার্ল্ড কাপগুলো খেলেছি, এবারের ওয়ার্ল্ড কাপটা ডিফারেন্ট ছিল আমাদের জন্য। আমরা খুব এনজয় করেছি এবং আমাদের এই বিশ্বাসটা আমরা বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিলাম যে এবারকার ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য ডিফারেন্ট। আমরা ওভাবেই মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে এই ওয়ার্ল্ড কাপটাতে আমাদের অনেক কিছু শো করার আছে। অ্যাজ এ টিম আমরা এটা বিশ্বাস করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আমরা ভালো খেলেছি। আপনি যে পার্থক্যের কথাটা বললেন যে হ্যাঁ, ভালো খেলা আর জেতাটার ভিতরে আসলেই তফাৎ, যে আমরা ভালো খেলেছি বাট হয়তো আলটিমেট দিনের শেষে রেজাল্টটা আমাদের দিকে আসেনি। তো সেই জায়গা থেকে একটু হতাশা কাজ করে। আমি মনে করি অ্যাজ এ টিম এটাও আমাদের জন্য আসলেই হতাশার ছিল, কারণ 2-3টা ম্যাচ আমাদের অনেক ফেভারে এসেও শেষ পর্যন্ত আসলে রেজাল্টটা আমাদের দিকে আসেনি। সেই দিক থেকে একটু হতাশা কাজ করেছে। হতাশা আরও নিশ্চয়ই দেশে এসে বেড়ে গেছে। জ্যোতি আপা যে কথাটা বললেন যে আসলে আমরা আসলে একটা বিশ্বকাপ খেলেছি, সেই প্রশ্নগুলো আসার কথা ছিল, আসেনি, ভিন্ন প্রশ্ন আসছে বিশ্বকাপ পর থেকে। আপনার কি মনে হয়? আমার আসলে টাইম নেই, ভূমিকায় যেতে পারছি না। জাহানারার কথা এসছে, তিনি 2017 আমার কথা আমি একটু আগে বলছিলাম যে 17 তার যখন ক্যাপ্টেন্সিটা চলে গেল, তখন ডেভিড ক্যাপেল, যদি আমি ভুল না করে থাকি, কোচ ছিল, ওই সময় একটা মেইল করেছিলেন বিসিবি সভাপতির কাছে দলের গ্রুপিংয়ের কথা। তখনও তিনি বলেছেন একদম মেইল স্পষ্ট করে, ক্যাপ্টেন্সি তার চলে গেল, তারপর ক্যাপ্টেন্সি পেলেন রোমানা আপা আপনাদের কাছে। ঠিক এখন কেন এই সময়ে অতীত ভুল নাকি মিথ্যা, আমি সেই জাজমেন্ট আমার করার কোনো অপশন নেই, নিশ্চয়ই আপনারাও করতে চাইবেন না, ঠিক কিনা বেঠিক, কিন্তু এখন কেন টাইমটা বেছে নেওয়া হলো? আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম, কারণ এখন উইমেন ক্রিকেট যে পিক টাইমে আছে, কারণ রিসেন্টলি ক্রিকেট বোর্ড দেখবেন যে আমাদের বলবো যে স্যালারি ইনক্রিজ করেছে এবং ডিফারেন্ট ওয়েতে ফ্যাসিলিটিস বলেন, সেম আমরা হচ্ছে ডিএ করা হচ্ছে মেন্স অ্যান্ড উইমেন্স, এবং বিশ্বকাপে আমাদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক না হলেও কিন্তু একটা খুব ভালো আলোড়ন সৃষ্টি হয়েছিল, রাইট? প্রত্যেকের মুখে একটা ছিল যে উইমেন ক্রিকেট, ইয়েস ডেফিনেটলি উইমেন ক্রিকেট এতটা বেটার করতেছে। ইভেন দো মানুষ এটাও কম্পেয়ার করা শুরু করছিল যে না, বাংলাদেশের মেয়েরা দেখা যাচ্ছে যে ছেলেদের আগে ওয়ার্ল্ড কাপ জিততে পারে। আমাদের প্রেসিডেন্টের মানে মুখ থেকেও আমরা এই কথা শুনছি এবং অনেকে এটা বিলিভ করছে। এবং ফর লাস্ট 2 ইয়ার্স আমরা যেভাবে ক্রিকেট খেলে আসতেছি এবং কন্টিনিউসলি যেভাবে আমরা গ্রো করতেছিলাম, সো আমরা কিন্তু একটা পিক টাইমে ছিলাম। অনেকে বলতে পারেন যে এটা আবার কেমন পিক টাইম, ওয়ার্ল্ড কাপে তো কোনো রেজাল্ট নেই, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে যে এত বছরের ক্রিকেটে এইবারই হচ্ছে উইমেন্স ক্রিকেট একটা ডিফারেন্ট টাইমে ছিল, খুবই একটা অন্যরকম টাইমে, যেখানে আমাদের টিমটা অনেক বেশি গ্রো করতেছে। এই টাইমে হাইপটা ছিল বেশি, মানুষজনের ভিতরে উৎসাহ ছিল বেশি, হয়তো এই জন্যই পিক করা হয়েছে যে এই টাইমে তো উইমেন ক্রিকেট নিয়ে বেশি কথা হচ্ছে, সো ওয়াই নট দিস টাইম। মানে আমি যদি বলি যে সত্য কথা থাকলে আমি বলবো না, যদি আমি বাস্তবতায় থাকি, ধরেন সংসারে খুব একটা পিক টাইম যাচ্ছে, কিন্তু একটা খুব খারাপ শব্দ আছে, কিছু আছে, কিন্তু সেটাও তো একটা বলতে হবে কোনো না কোনো সময়, কাউকে না কাউকে তো বলতে হয় সংসারে। হ্যাঁ, সেটা বলতে হয়, কিন্তু দেখেন আলটিমেটলি সবার গোল কি হওয়া উচিত? সবার গোল হওয়া উচিত যে আমি উইমেন ক্রিকেটটাকে কিভাবে সামনের দিকে নিয়ে যাব, বা এখন এই সময়টা কি চলতেছে। আমার মানে প্রশ্ন একটাই যে যখন একটা টিম খুব ভালো করতেছিল বা কোনো সিরিজ উইন করে বা হচ্ছে কোনো প্লেয়ার ইন্ডিভিজুয়ালি অনেক ভালো পারফরমেন্স করে, সো এই কথাগুলো তখন ওই পজিটিভ কথাগুলো আসে না। যখন একটা টিম স্ট্রাগল করে বা একটা ব্যাড টাইম পার করে দেখা যাচ্ছে, বা একটা খুব বেশি হাইপে চলে, তখন ওই মোমেন্টগুলোতেই কেন আমাদেরকে পিক করে কথা বলতে হবে, এবং যেটা হচ্ছে আমাদের ফরে না বা আমাদের বেটারমেন্টের জন্য না, কিছু স্বার্থের জন্য। আপনার যে নির্বাচক ছিলেন মঞ্জুর ইসলাম, তার বিরুদ্ধে যে অভিযোগটা সরাসরি বলি, যেটা আমার বলতেও কেমন লাগছে, যে তার যৌন নিপীড়নের কথা এসছে, তাকে হ্যারাসমেন্টের কথা এসছে। আপনি তো ক্যাপ্টেন ছিলেন, দীর্ঘ সময় টিমের সঙ্গে আছেন, আপনি তার সাথেই হোক বা অন্য কারোর সাথে আপনার কি এরকম কখনো মুখোমুখি হতে হয়েছিল এই কঠিন বাস্তবতা? না, আমার সাথে কখনো এরকমটা হয়নি, কারণ আমি 2011 সাল থেকে ক্রিকেট খেলি, সো আমি অনেক ক্লাবে খেলেছি, অনেক কোচের আন্ডারে প্র্যাকটিস করেছি, সো আমি কখনো এরকম কিছু ফেস করি। কোনো আপনার কলিগ আপনাকে শেয়ার করেনি যে আমি এই বিপদে পড়েছি? কখনোই না, এরকম আমি কখনো আসলে পাইনি। হয়তো বা করলে আমার কাছে আমি বেশি খুশি হতাম। আপনি ক্যাপ্টেন বলা যাবে না? না, এরকম কোনো, কারণ ক্যাপ্টেন হয়েছে আমি লাস্ট 4 ইয়ার্স ধরে, বাট এর আগে কিন্তু আমি প্লেয়ার, নর্মাল একটা প্লেয়ার হিসেবে খেলছি 15 সাল থেকে ন্যাশনাল টিমে। এর আগে ক্লাব ক্রিকেটে খেলছি এবং বিভিন্ন জায়গায় আমার যাওয়া হয়েছে, ট্রাভেল করতে হয়েছে। আমি কখনো এরকম ফেস করিনি, বা কেউ এরকম ফেস করেছে কিনা আমি আসলে আমার মনে পড়ে না। আমার ফাহিমা আপু অনেক দিন ধরে খেলেন, আমি আপনাকে অনেক দিন ধরেই ফলো করি বেসিক্যালি। আসলে সত্যি বলতে আমার মনে হতো যে জ্যোতি আপার সামনেই বলছি যে ফাহিমা আপা দীর্ঘদিন ধরে একটা টিমের সাথে খেলছে, এত সহজ না, যে কোনো প্রফেশনে কাজটা টাফ। আমার প্রফেশনাল কাজ মানে একটা লেভেল মেনটেন করে আপনি চড়াই উত্তরাই স্বীকার করুক জ্যোতি আপা না করে, নিশ্চয়ই তার জীবনেও চড়াই উত্তরে আছে, এইভাবে না হোক না অন্যভাবে আছে। আপনার মিডল ক্লাস সোসাইটি থেকে এসছেন, ক্রিকেট খেলে যে এই জায়গায় আসছেন, এটা অনেক বড় কিছু। কিন্তু সেই জায়গায় যদি বলি যে আপনি কি কখনো এইরকম মানে
টিমে তো ইনজাস্টিস অনেক ঘটনা ঘটে প্রফেশনে, কিন্তু এরকম মুখোমুখি হয়েছেন বা গল্প হয়েছে আপনার কারোর সঙ্গে? দেখেন যে বিষয়টা নিয়ে হচ্ছে মানে এখন যেটা নিয়ে আলোচনা হচ্ছে, আপনি জাহানাপুর কথা যেটা বললেন, উনি যে বিষয় নিয়ে এটি আসলে উনি অভিযোগ করেছেন, এখন উনি যে অভিযোগ করেছেন ওনার সাথে আসলে উনিই ভালো বলতে পারবেন যে আসলে উনি কি ফেস করেছেন। আমি বলবো যে আমার এই ধরনের কিছু ফেস করতে হয়নি, বাট হয় না যে যখন আমরা যে জ্যোতি যেটা বললো যে ক্লাব ক্রিকেট খেলেছি বা অনেক জুনিয়র প্লেয়ারদের সাথে খেলেছি, আমার সাথে এইভাবে কেউ কখনো শেয়ার করেনি, কিন্তু আমি ফিল করেছি কেউ এ ধরনের স্ট্রাগল করতেছে, বাট তারা আমাকে সরাসরি কেউ বলেনি। বাট আমি বলবো যে আমার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বাট আমি খুব নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করেছি। আমার মনে হয় আমি ওটা পেরেছি, এবং আমি কাউকে স্ট্রাগল করা যতটুকু দেখেছি আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি। আমি যে প্রফেশন কাজ করি বা সবকিছু মিলিয়ে আমারও ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় একদম একান্তভাবে যে আমাদের সব সেক্টরে কিন্তু এরকম পাওয়া যাবে যে এই পুরুষতান্ত্রিক মানুষ, পুরুষ হিসেবেই স্বীকার করছি যে এই যে সুযোগ সন্ধানী ব্যবহার মানুষের, সেটা নানাভাবে মানুষ অনেক পেশায় করার চেষ্টা করে। এই হ্যারাসমেন্টের মুখোমুখি কেউ হয়তো স্বীকার করে, কেউ হয়তো স্বীকার করে না। একটা বড় ধরনের অভিযোগ এসছে যে আপনারা 2018 যখন জিতলেন মানে এশিয়া কাপে, তখন আপনাদের টাকা পয়সা কম দেওয়া হয়েছিল। আপনার ক্ষেত্রে কি এরকম ঘটনা ঘটেছিল? না দেখেন না, ওই সময়টা যখন আমাদের মেবি 2 কোটি টাকা আমরা মনে হয় যেটা করে পেয়েছিলাম, তো 2 কোটি টাকা পাওয়ার পরে ধরেন আমাদের যারা স্পেসিফিক ভাবে কেউ ভালো খেলেছিল তাদের কিন্তু পারফরম্যান্স ওয়াইজ এক্সাক্ট তো আপনাকে একটা চেক দেওয়া হয়েছিল, হাতে হ্যান্ড ক্যাশ দেওয়ার তো কোনো অপশন নেই। না, আমাদের চেক দেওয়া হয়েছিল আর 10 লাখ করে সবাইকে দেওয়া হয়েছিল, এবং আমার যতদূর মনে পড়ে যে অনেকেই যারা পারফরমেন্স বেসিসে ওই সময়টা অনেককেই মানে আলাদাভাবে একটু পুরস্কৃত করা হয়েছিল, আমি যদি ভুল না বলি। আমার কাছে যে ডাটা আছে সেটা সবথেকে বেশি পারফরমেন্স বোনাস পেয়েছিলেন রোমানা আপু, 5.5 লাখ টাকার 5,40,000 টাকার মতো সে পারফরমেন্স বোনাস পেয়েছিলেন। এবং আপনিও আপনার যদি বলি যে নিগাসেলদা, যদি আপনি বোনাস পেয়েছেন 1,10,000 মতো, আমি 11.5 লাখ টাকার মতো পেয়েছি। এখান থেকে যে টাকাটা ছিল এখান থেকে 10% আবার আপনাদের এটিআই অ্যাডভান্স ট্যাক্স কেটে নেওয়া হয়েছিল। আপনি কত টাকা পেয়েছিলেন ফাহিম আপা? আমি 9 লাখ সামথিং, আপনি যেটা বললেন কাটার ব্যাপারে, কিন্তু আমি ওই সময়টা আমার একটা মানে একটা একটু আক্ষেপ ছিল, সেটা আমি সবার সাথে শেয়ার করেছিলাম। ওই সময় আমাদের সাথে ফাহিম স্যার ছিলেন, আমি ওনাকে ডিরেক্টলি বলছিলাম যে স্যার পারফরমেন্স বেসিসে যদি বিচার করা হয়, আমার মনে হয় যেদিন আমাদের যে বোনাসটা দেওয়ার কথা ছিল, যেদিন গিয়েছিলাম আমি সেদিনই ফাহিম স্যারের সাথে এটা শেয়ার করেছিলাম যে স্যার আমারও তো হচ্ছে এশিয়া কাপে আমারও তো ভালো পারফরমেন্স ছিল, তাহলে সেই ক্ষেত্রে আপনারা তো আমি এইভাবে বলেছিলাম যে আমাকে তো 1 টাকা এক্সট্রা দিয়ে তো আপনারা আমাকে মানে পুরস্কৃত করতে পারতেন। সেই দিক থেকে আমার একটু আক্ষেপ ছিল, আমার খারাপ লাগছিল। টাকা নিয়েছে আপনাকে কম দিয়েছে এরকম? না, আপনি 10 লাখের কথা যেটা বললেন যে মানে ট্যাক্স কাটা হচ্ছে 10%, হ্যাঁ ওইটাই কাটা হয়েছে 1 লাখ টাকার মতো, ওইটা বাদে যেটা, হ্যাঁ আমি ওটা পেয়েছি। বাট আমার একটা ছিল যে স্যার কেন আমাকে আলাদাভাবে একটু অন্যদের মতো দেয়া হলো না, এই আক্ষেপটা আমি ওনার সাথে শেয়ার করেছিলাম। পেয়েছেন আপনার টাকাটা? জি, আমরা সবাই বললাম তো যারা হচ্ছে, আমাকে একটু গ্রাফিক্সটা একটু দেখানোর চেষ্টা করবেন যে আসলে কে কত টাকা পেয়েছিলেন ওই জায়গাটা, একটু দেখার চেষ্টা করি যে এখানে সালমা খাতুনের জন্য এই যে বোনাস ছিল, আর এটা হচ্ছে তার স্পেশাল পারফরমেন্স বোনাস ছিল 1,10,000 টাকা করে পেয়েছিলেন বোধহয়, আপনাদের প্রত্যেকের নামের পাশে আছে। এবং স্পেশাল পারফরমেন্স বোনাস যেটা আমরা বলছিলাম, রোমান আহমেদ 5,40,000 টাকা পেয়েছিলেন, জাহানার আলম 2,70,000 টাকা পেয়েছিলেন, সালমা খাতুন 2,70,000 টাকা পেয়েছিলেন। টোটাল অ্যামাউন্ট ছিল 13,70,000 টাকা। এখান থেকে 1,37,000 টাকা কাটা হয়েছিল আমরা এটিআই 10% ট্যাক্স যেটা বলি। তারপরে যেমন সালমা খাতুনের উদাহরণটাই যদি, তিনি 11,83,000 টাকা পেয়েছিলেন, এবং একটা চেক নাম্বার আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটা চেকের মাধ্যমে এটা দেয়া হয়েছিল। প্রত্যেকের ক্ষেত্রেই তাই হয়েছে। ব্যাপারটা কি এরকম যে আসলে এই যে 10% ট্যাক্স কাটা হবে, এটা কি জানতেন না অনেকে? না দেখেন, এর আগে আমরা এত বড় অ্যামাউন্ট কখনো পাইনি, তো আমরা কিভাবে জানবো? এবং ওই সময়টাতে আমাদের যে স্যালারি ছিল, তো ওই অ্যামাউন্ট অফ স্যালারি ছিল না যে আমরা আসলে এরকম ট্যাক্স দিতে হইতো। আমরা এমনও হয়েছে যে সারা বছর মিলে 12 মাসে আমরা 1,80,000 টাকা বেতন পাইতাম একটা ক্যাটাগরিতে, 12 মাসে।
সো তখন আর এই 1,80,000 টাকা আর কতটুকু ওই ট্যাক্স tax টা ছিল। বা ট্যাক্সের বিষয়ে আমাদের ধারণাই ছিল না, বা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা থাকতো না। বা নারীদের একটা ইনকামের ইয়া কিন্তু আছে সারা বছর 1,80,000 বা এরকমই হবে, যে ট্যাক্স দিতে হবে না। না, এরকম কিছু না। তো তো আমাদের আসলে ওইরকম জ্ঞানে অতটুকু ছিল না, বাকিদের জানি না, আমার জ্ঞানে ততটুকু ছিল না যে আসলে আমাদের ট্যাক্সও কাটা লাগে বা ট্যাক্সও কাটে, এই টাইপসের কোনো কিছু আমার মাথায় ছিল না তখন। কিন্তু আপনাকে নিয়ে অনেক জাহানারা একটা চিঠি পাঠিয়েছিল বিসিবিকে 13 পৃষ্ঠা, যে আপনি অনেক জায়গায় অ্যান্সারটা করেছেন। সেই চিঠিটা আমি একটু পড়ার চেষ্টা করেছিলাম। জাহানারা আসলে তার ভিতর দিয়ে উপর দিয়ে যা গেছে তিনি বলার চেষ্টা করেছেন। তাকে আসলে মেন্টালি টর্চার করা হয়েছে, বলা হয়েছে। আপনার কথাও এখানে আছে, মঞ্জু ইসলামের কথা বারবার আছে, নির্বাচকের কথা। কিন্তু একটা জায়গায় তিনি বলেছিলেন যে তাকে যে ফিজিক্যাল হ্যারাসমেন্টের কথা বলা হচ্ছে, তাকে যে যৌন নিপীড়নের কথা, এরকম কোনো কথা এখানে লেখা নাই, ওই কাগজটাতে লেখা নাই, এটা আমি বলছি। কিন্তু এখানে তিনি আসলে অনেকগুলো কথাবার্তা লিখেছেন যেগুলো অর্থ আমি ঠিক ক্লিয়ার না। জ্যোতি আপা, আপনার সম্বন্ধে লিখেছেন জ্যোতি পিঙ্কির একটা অন্য ধরনের সম্পর্ক বিদ্যমান, পিঙ্কি বিবাহিত, তাকে এসে যায় আসে না, 5 জনের মধ্যে মারামারি ছিল। আমি আসলে এই টাইপের কথা সে বারবার কয়েকটা জায়গায় উল্লেখ করার চেষ্টা করেছে। এই খারাপ সম্পর্ক এগুলো কি, মানে কি মিন করিয়েছে, আপনি কি বুঝতে পারেন? আসলে এটা আমি নিজেও জানি না যে আসলে উনি কি মিন করে। আপনি যখন এই 13 পৃষ্ঠার ইয়ের কথা, লেখাগুলোর কথা আপনি যখন বলবেন, উনি কিন্তু কেন এই কথাটা বলতেছে যে আমি হচ্ছে সব আমার সাথে কি হয়েছে না হয়েছে আমি সব কিছু উনি ডিটেলস হচ্ছে ক্রিকেট বোর্ডে লিখিত জানিয়েছেন। বাট আমার কথা হচ্ছে এই লিখিত জানানোর ভিতরে উনাকে নিয়ে যে প্রশ্নটা এখন উঠতেছে, এখানে কি একটা বারও এটার আছে কি জিনিস এই জায়গাটায়? না, কিন্তু টিমের কে কি উনার সাথে করছে, কি কি হয়েছে না হয়েছে, এটা আমিও পড়ছি, আমি ডিটেলসে পড়ছি যে ওই জায়গায় শুধুমাত্র কেন্দ্রবিন্দুতে আমার কাছে মনে হচ্ছে আমরা কয়েকজন আছি যার পিছনে উনি ইচ্ছা মতো লিখে গেছেন যে এটা ওরা এটা করছে, এটা এটা করছে, ওটা ওটা করছে। আমার কথা হচ্ছে যে আমার সাথে এত পার্সোনাল ক্ষোভ কেন? মানে আমাকে সামাজিকভাবে হোক বা আমার টিমের সামনে হোক, আমার পরিবারের সামনে হোক, মানে হেয় করার এত চেষ্টা কেন, মানে এত ক্ষোভ কেন? এটা আমার হলো প্রথম প্রশ্ন ওনার কাছে। আমি কখনো না, মানে কখনো উনি আমাকে বুঝতেই দেয় না যে উনি আমাকে এতটা আসলে অপছন্দ করেন, ওনার বিহেভিয়ার আমি বুঝি নাই। কারণ আমি এর আগে আমি বলছি যে পিঙ্কাপুর বিষয়ে যে বিষয়টা আমি কথা বলছি যে প্রত্যেকটা টিমে কিন্তু আপনি সবার সাথে সেম ওয়েতে আপনি মিশবেন না, স্বাভাবিক। আপনার 5টা বন্ধুর ভিতরে থাকলে একটা বন্ধুর সাথে আপনি বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকবেন, দিস ইজ নর্মাল। এখন আমি ফাহিমা আপু খুব ভালো কলিগ, বাট ওর ফ্রেন্ডশিপ অন্য কারোর সাথে থাকতে পারে যার সাথে সে বেশি টাইম স্পেন্ড করে বা লাইক ফ্যামিলি সে ফিল করে। স্যার আমার কাইন্ড অফ পিঙ্কাপুর সাথে সেম। আমি অলরেডি এক জায়গায় বলেছি যে আমি ছোট থেকে বলবো যে কাইন্ড অফ যখন থেকে স্টার্ট করি, তারপরে এসে আমার একটা স্ট্রাগল পিরিয়ড ছিল, যেহেতু আমি যেখানে ছিলাম সেরপরে সেখানে প্র্যাকটিস ফ্যাসিলিটি ছিল না। সো ওই জায়গা থেকে পিঙ্কাপু কিন্তু আমাকে ন্যাশনাল টিমে খেলার আগে থেকে এই বিষয়গুলোতে অনেক বেশি হেল্প করে। সো এইখান থেকে তার সাথে আমার একটা ভালো বন্ডিং হয়। এখন যখন আমরা ন্যাশনাল টিমে একসাথে খেলি, সো ডেফিনেটলি সবার সাথে সেম হলে ওনার সাথে আমার একটা এক্সট্রা একটা ভালো সম্পর্ক হয়েছে। এই জিনিসটাকে উনি যেভাবে মানুষের সামনে হোক, কার সামনে, মানে এটা হচ্ছে মানে স্পেশালি তো উনি কত সালে লিখছেন এটা? 2021-এ লিখছেন। তো 21-এ যেহেতু লিখছেন উনি, তা আমার কথা হচ্ছে যে কাহিনীগুলো বর্ণনা করছেন 2015 সাল, এই সাল, তা আমার হচ্ছে এত বছর ধরে উনি মানে কোন ক্ষোভগুলো পালতেছিলেন, কি কোন ক্ষোভ এগুলো আমি এটা বুঝলাম না। এখন আমি হচ্ছে আমার ক্রিকেটের বাইরে আমি যদি কোনো পার্সনের সাথে আমার ফ্রেন্ডশিপ থাকে বা আমার ভালো সম্পর্ক থাকে, ফ্যামিলি ওয়াইজ রিলেশন থাকে, সেটার কি আমি অ্যানসারকে আমি ওনাকে দিব? উনি কি এখন দেশে? না, উনি অস্ট্রেলিয়াতে, মানে এখানে পার্মানেন্ট চলে গেছেন। পার্মানেন্ট যে গেছেন কিন্তু সেটা আমরা জানি না। আমি অলরেডি বলছি, দেখেন বন্ধুত্ব ওনারও আছে, তো ওনার বন্ধুত্ব নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নাই, কেউ কি কখনো করছে, বিকজ দিস ইজ তার পার্সোনাল লাইফ। সো আমরা তো এখানে ইন্টারফেয়ার করিনি, এই বিষয়গুলো আমরা তো লিখিত দিইনি। আমরা সবসময় চিন্তা করতাম কি ব্যাপার আমাদের টিমে যদি আমরা কারোর সাথে একটা কথাও হয়, আমি যদি ফাহিমাকে বলে ফাহিমা তোমার এই কথাটা আমার ভালো লাগে নাই, এই কথাটা বোর্ডের মানুষ কিভাবে জানে? না, যদি আপনাদের ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্ব ঝামেলা তৈরি করে, তখন তো এটা ঘরের কথা। ঝামেলা তো শুধু ওনাকেই তৈরি করে, ওনার সাথে ওনারকে মানে ওনার প্রতি আমার মনে হয় কে ঝামেলা করে না, ওনার যারই ভালো লাগে না তারই সে ওনার ঝামেলা লাগে। টিমের অর্ধেক মানুষই তো ওনার ঝামেলা লাগে, ওনার কাউকে পছন্দ না। এবং উনি তো কখনো, আমি বলবো না টিম ওয়াইজ তো উনি কখনো ছিলই না, উনি সবসময় আলাদা থাকতো, ওনার পার্সোনালিটি নিয়ে থাকতো, এত বেশি আমাদের সাথে ইনভলভ হইতো না, মিশতো না, এবং আমরা জিনিসটাকে রেসপেক্টও করতাম। আমার কাছে মনে হতো না, সে যেহেতু এইভাবে থাকতে পছন্দ করে সেইভাবে থাকুক। তো আমরা যে ঝামেলা করি বা ওনার জন্য এত ঝামেলা উনি তো কখনো ফিলই করেন না। আপনি এক জায়গায় বলেছেন তার বন্ধু নিয়ে কথা এসেছিল,
মন্টি বা লাইক আমি জানি না হ্যাঁ, তো আমি যেটা বলেছি যে দেখেন ফ্রেন্ডশিপ সবারই আছে, কারোর সাথে ভালো সম্পর্ক, আমি কলিগ সবাই আমরা, বাট গুড রিলেশনশিপ 2-3 জনের সাথে থাকে, এটা নর্মাল। এখন এইটা নিয়ে উনি যে যখন কথা বললো, তো ওনার সাথে তো আমরা ছোটবেলা থেকে সবাই জানি, ইচ অ্যান্ড এভরিওয়ান জানেন, তো ছোটবেলা থেকে আমরা ওনাদেরকে একসাথে দেখছি, তো কই আমরা তো কখনো প্রশ্ন, ওনারা তো এখন অস্ট্রেলিয়াতেও থাকে একসাথে, তা আমরা তো প্রশ্ন করি নাই, বিকজ আমরা জানি দে আর গুড ফ্রেন্ডস। সো তা আমরা যদি তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন না করি, তা উনাদের আমাদের একটা বিষয় নিয়ে উনার এত মাথায় ব্যথা কেন? উনার যদি কষ্ট থাকে তাহলে উনি প্রশ্ন তুলবেন না, হয়তো বা কষ্ট আছে আপনাকে নিয়ে। তো কষ্ট ছিল তো উনি এতদিন বলেন নাই কেন? অস্ট্রেলিয়া যাওয়ার পরে কেন বলতেছেন? যখন উনি ন্যাশনাল টিমে খেলছেন 21 সালে তো উনি লিখছেন এই চিঠিটা, তো 21 সালে যেহেতু এত কিছু হয়েছে, তাহলে 22, 23, 24 3 বছর উনি কি করলেন? মানে ফাহিমা আপা, আমি আসলে এই ডিবেটে আপনাকে যুক্ত করতে চাই না এইভাবে, কিন্তু ধরেন কোনো একটা সমস্যা ছিল, বাস্তবতা, আমি তো বললাম যে অন্যান্য অসংখ্য প্রফেশনে এগুলো কিন্তু দেখা যায় সমস্যাটা, যারা সত্য নাকি মিথ্যা আমি সেই ডিবেটও করতে চাই না, আমার কাজ না, নিশ্চয়ই তদন্ত কমিটি এই জায়গাটা বের করবে। আপনার এক বাক্যে যদি আমরা বিরতি নিব, যদি বলেন যে এটার আসলে একটা সলিউশন যদি বের হয়, সেটাও বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে কিনা? দেখেন, আমি যে প্রথমে যেটা বললাম যে আমাদের যখন আমরা ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম, আমরা কিন্তু একটা অ্যাজ আ টিম কিন্তু বিশ্বাস করেছিলাম যে এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে, এবং এই ওয়ার্ল্ড কাপটাতেই আমাদের ক্রিকেটটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমার মতে হ্যাঁ, অবশ্যই এখন যে বিষয়গুলো আসলে সামনে উঠে আসতেছে, বা এই যে মানে কথার একটা মতবিরোধ তৈরি হচ্ছে, আমি চাই যে এইটার একটা সলিউশন আসুক আমাদের বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য। আমি চাই যে উমেন্স ক্রিকেটটা যেভাবে এখন হাইলাইট হচ্ছে, এই জিনিসটা যাতে কন্টিনিউ থাকে এবং এটা ভালোর দিকেই যাক। আমি চাই না যে কোনো একটা সিলি ব্যাপার বা কোনো একটা মতবিরোধের মাধ্যমে এটা আসলে আমাদের বাংলাদেশ উমেন্স ক্রিকেটটা হুমকির সম্মুখে যায়। হুমকির সম্মুখে আমরা আসবো ছোট্ট একটা বিরতি। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের নারী ক্রিকেটে, আমাদের সঙ্গে জ্যোতি, ফাহিমা আপা আছেন, নিশ্চয়ই আরও অনেক প্রশ্ন আসবে, উত্তর দেওয়ারও নিশ্চয়ই চেষ্টা করবেন দুজনে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, নারী ক্রিকেট নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এই কথা সত্য বা মিথ্যা সেটা সময়ই বের করে আনবে, কিন্তু তার আগে যে ক্ষতিটা হয়ে যাচ্ছে নারী ক্রিকেটের, সেটা কতটা পুষিয়ে ওঠা কীভাবে সম্ভব বা কীভাবে সম্ভব? ফাহিমা আপা আছেন আমাদের সঙ্গে, আছেন জ্যোতি আছেন। ফাহিমা আপা, যেটা বলছিলাম যে মানে কোনো কিছু সলিউশন তো অনেক সময়ের সাথে হবে, কিন্তু তার আগে আপনারা যে সমাজ থেকে এসছেন বা আমাদের বাস্তবতা আমরা জানি, যে প্রশ্নের মুখোমুখি মানুষ আপনাকে তাকাচ্ছে এখন ভিন্নভাবে, সেটা আসলে কতটা কষ্টদায়ক? অবশ্যই কষ্টদায়ক। আমি বলবো যে আমি যেটা ফিল করি, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, যেটা আমার ফ্যামিলি অনেক রেস্ট্রিক্টেড। আমার ফ্যামিলি থেকে আসলে কেউ ওইভাবে চাইতো না যে আমি মানে খেলাধুলা করি। তো সেক্ষেত্রে ওইখান থেকে অনেক স্ট্রাগল বা অনেক কিছু ফেস করে কিন্তু আমাকে ক্রিকেটে আসতে হয়েছে। আমার ফ্যামিলির সবাই কিন্তু, আপনি যদি এডুকেটেড ব্যাকগ্রাউন্ড বলেন, সবাই কিন্তু গ্র্যাজুয়েট, সবাই জব করছে, তারা অন্য লাইফ লিড করছে। তো সেই ক্ষেত্রে আমার জন্য সো টাফ ছিল, ক্রিকেটটাকে আমাকে বেছে নিয়ে আমার জন্য সো টাফ ছিল ওই সময়টা। তো আমার ফ্যামিলি থেকে শুধু সাপোর্টেড ছিল আমার বড় বোন, ওর সাপোর্টে আসলে আমি আসতে পেরেছি। তো এখন ক্রিকেটটাকে তারা যেভাবে মানে দেখছিল, লাস্ট 2 বছর আমাদের উমেন্স ক্রিকেটটা যে পজিশনে এসেছে, তো তারা যেভাবে দেখছিল, হয়তো বা তাদের ধারণার ভিতর এখন একটু হলেও কিন্তু একটু ঘুম ধরেছে। তারা চিন্তা করছে যে এখন আমি খেলবো কিনা। এখন আমি 13-14 বছর খেলার পরে যদি এখন তারা এই চিন্তাটা করে, আমার জন্য এটা খুবই দুঃখজনক। আমি এখন চিন্তা করছি যে আসলে আমার ক্রিকেটে আসাটা কি ঠিক ছিল না ভুল ছিল, এটা এখন আমি নিজেকে নিজে প্রশ্ন করি। তো আপনি যেটা বললেন যে বাইরে যে কাউকে ফেস করা, হ্যাঁ কিছু জিনিস ফেস করতে হচ্ছে, হয়তো বা অ্যাভয়েড করে চলে আসছে, অনেকেই কোশ্চেন করছে, কিন্তু আমাকে ওটা অ্যাভয়েড করে চলে আসতে হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে এটা তো আমাদের কাম্য ছিল না, কারোরই, কোনো প্লেয়ারেরই কাম্য ছিল না। আমরা ওয়ার্ল্ড কাপ খেলে এসেছি, হ্যাঁ দিনের শেষে আমাদের দিকে রেজাল্ট না আসলেও কিন্তু উইমেন্স ক্রিকেটটা এখন অনেকেই ফলো করছে। উইমেন্স ক্রিকেটের প্রতি মানে সবার এক্সপেকটেশনটাও বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সময়টা আমরা পার করছি, এটা আমাদের জন্য আসলে খুবই টাফ টাইম। আপা, জ্যোতি আপা, আপনার নামে তো অনেক অভিযোগ, আপনি অনেক অ্যান্সার করার চেষ্টা করছেন, দলে গ্রুপিং করার চেষ্টা করছেন, মারামারি করার চেষ্টা করছেন, মারুফাকে মেরেছেন বলে অনেকে অনেক জায়গায় এসছে, মানে আপনার এই জায়গাটা কি বলবেন? মানে আপনি কি একটা একনায়ক তৈরি করার চেষ্টা হয়েছেন কিনা দলে? এটা কি সিনেমা নাকি? তো সিনেমা না যে আমি চাইলে সবকিছু করতেছি, আমারও তো অথরিটি আছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে গুজব ছড়াই দিলাম, আর সেটা আসলে অনেকে সেটা নিয়ে অনেক খুশি, যে কারণ এখান থেকে অনেক 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 নিউজ হচ্ছে, নেগেটিভ নিউজ হচ্ছে, ভিউজ হচ্ছে,
বাট আলটিমেটলি সত্যটা তো অনেক মানুষই জানে। সো তাদের সামনে এতদিন চুপ ছিলাম শুধুমাত্র আমার কাছে মনে হচ্ছে যে কিছু জিনিস যেগুলো উঠেছিল সেগুলো আমার এই ইস্যুর থেকে অনেক বেশি গুরুত্ব ছিল, যেগুলো ক্লিয়ার হওয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমার কাছে অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ উইমেন মনে হয়েছে, যার কারণে আমি বলেছি যে ঠিক আছে আমার উপরে অনেক এলিগেশন আসছে বাট এগুলোর থেকে এটা ইম্পর্টেন্ট। কারণ ওই জিনিসটা একটা কিছু যদি হয়, হ্যাঁ অবশ্যই দেখেন আমি মনে করি যে মনে করি যে যদি 1% সত্যতা আসে যে বলবো যে ফিজিক্যাল অ্যাবিউজের যে বিষয়গুলো আসছে, সো ডেফিনেটলি, কারণ আমরা ক্রিকেটাররা আমরা বলবো যে প্রত্যেকটা জায়গা থেকে আমি বলবো যে মেয়েরা কিন্তু 80 থেকে 85% পর্যন্ত মানুষই বলবেন যে মেয়েরাই কিন্তু উইমেন ক্রিকেটার স্পেশালি নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত পরিবার থেকে আসে। সো আমরা আগে কি চাই, তাদের ফ্যামিলিরা কি চায় যে আমার মেয়েটা যেখানে যাচ্ছে সেই পরিবেশটা সেফ কিনা, তার পরিবেশটা সেফ কিনা এবং সে সেফ কিনা। সো এই সেফটি ইনশিওর করাটা কিন্তু সর্বপ্রথম প্রাধান্য মনে হয়েছে। সো আমাকে যখন আমি অনেকগুলো নিউজ দেখেছি বা শুনেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমার এলিগেশনের থেকে ওগুলো অনেক বেশি বিগার। কারণ সামহাও আমি জানি যে ব্যাক অফ দ্য মাইন্ড এবং অনেকে জানে যে এলিগেশনগুলো আমার নামে আসছে সেগুলো রং, সেগুলো কোনো ভিত্তি না একদম, শুধুমাত্র প্রমাণ হয় তদন্ত তাহলে অধিনায়কত্ব ছাড়বেন আপনি? সেটা সময় বলে দিবে, কারণ ক্রিকেট বোর্ড আমাকে অধিনায়কত্ব দিয়েছেন, তাদের যদি মনে হয় যে না আমি ওই জায়গাটাতে আর ফিট বসতেছি না, এটা তাদের ডিসিশন হবে, এটা আমার ডিসিশন হবে না। কারণ এখানে আমি নিজে বলি না যে আমাকে দাও 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 আমি এই জায়গায় যাইতে চাই না, আমি নিজেকে প্রুফ করেছি, আমার কাছে তাদের ক্রিকেট বোর্ডের মনে হয়েছে যে আমি যোগ্য এই জায়গার জন্য, তাই তারা আমাকে এই জায়গায় এনেছেন। এবং তাদের যদি ফিল হয় আমি করতে পারবো না সেই জায়গায়, অবশ্যই তারা চেঞ্জ করতে পারবে। মানে আপনি বলছেন কোনো লবিং করে গ্রুপ কোডিং করে আপনি ক্যাপ্টেন্সি পান নাই? অবশ্যই না, কারণ এইটা দেখেন যেমন হচ্ছে আপনি একটা জিনিস দেখাইলেন, একদম আমি আমার পারফরমেন্স দেখাইতে পারবো ফর আ লং টাইম অফ পিরিয়ড। আমি যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি বা 2015 সালে যখন ন্যাশনাল টিমে ইন করেছি, এর আগেও যদি আপনি দেখেন আমার স্টার্টস দেখেন, ইন্টারন্যাশনাল দেখেন, ডোমেস্টিক দেখেন, সবগুলো তো আছেই, যখনই আপনি চাইবেন দেখতে পারবেন। সো আমার কারো লবিং লাগে নাই, কারোর সাথে এক্সট্রা সম্পর্ক লাগে নাই, কোনো কিছু লাগে নাই। আমি আমার পারফরমেন্সের জন্য এখানে আসছি এবং আমি আমার যোগ্যতা এখানে আসছি, বিকজ আমার ওইরকম ব্যাকগ্রাউন্ড ছিল না যে আমাকে অনেক মানুষ চেনে জানে না। আমি যদি ক্রিকেট খেলছি, রান করছি, ভালো পারফরমেন্স করার পরে এখানে আসছি। কিন্তু একটা মেয়ে, আপনি নিজেও একজন নারী, মানে একজন নারী কোন অবস্থায় গেলে এই টাইপের অভিযোগ করতে পারে? এটা তো বাস্তবতা। অবশ্যই উনি যে অভিযোগগুলো করেছেন আমি তো বলতেছি আই রেসপেক্ট দ্যাট। ওনার সাথে যদি এরকম হয়ে থাকে এটা ডেফিনেটলি সুস্থ তদন্ত হবে এবং এটা আমি যাবো যে যদি কেউ হয় অপরাধী অবশ্যই তাদের বিচার হোক, অবশ্যই হবে, কেন হবে না, এটা আমি কেন চাইবো না। আমাদের এখানে যেটা হয় যে কেন্দ্র থেকে ফোকাস থেকে সরে যায়, অন্য বিষয় চলে আসে, আসল বিষয়টা হারায় যায়। এখন আমি যাই না, দেখেন যদি উনার উদ্দেশ্যটা এটাই ছিল যে উনার সাথে যে জিনিসগুলো ঘটে গেছে, যে ফিজিক্যাল অ্যাবিউজের বিষয়গুলো উনি তুলেছেন, উনি যদি শুধু এটাকে কেন্দ্র করেই থাকতেন তাহলে ওটাই বেশি প্রাধান্য পাইতো। কিন্তু সেটা তো উনি একটা জিনিসে কেন্দ্র করে থাকেন নাই। উনি প্রথমে হচ্ছে পার্সোনালি আমাকে আঘাত করছেন, পার্সোনালি টিমের আরো বাকি প্লেয়ারদের আঘাত করছেন, দেন উনি উনার বিষয়টা তুলে ধরছেন। সো উনার তো একটা উদ্দেশ্য আমার তো মনে হচ্ছে না, উনার উদ্দেশ্য অনেকগুলা। সো উনার উদ্দেশ্য যদি একটাই থাকতো যে না আমার সাথে এই অন্যায়গুলো হয়েছে, এটার আমি বিচার চাই, দেন আমরা সবাই সহ এখনো স্ট্যান্ড করতেছি ওনার সাথে, বাট স্টিল তাহলে আরো পজিটিভ ওয়েতে আমরা স্ট্যান্ড করতে পারতাম যে না যেহেতু এই জিনিসটা হয়েছে, আমাদের কলিগ, আমাদের সিনিয়র আপু যাদেরকে দেখে আমরা ক্রিকেট খেলা শিখছি, তারা সে এরকম একটা টাফ টাইম পার করছেন, তাহলে ওয়াই নট আমরা তার সাথে থাকবো না কেন? আমরা এখনো আছি, বাট দ্য থিং ইজ উদ্দেশ্য তো একটা মনে হচ্ছে না আমাদের কারো কাছে, উদ্দেশ্য ডিফারেন্ট অনেক কিছু মনে হচ্ছে। পার্সোনাল অনেকের সাথে ক্ষোভের তাড়নায় এই সময়টাকে উনি ব্যবহার করতেছেন, কারণ এখন উনি যেভাবে লাইভে এসে কান্নাকাটি করলেন যে ওনার সাথে এটা হয়েছে, একটা মেয়ে যখন লাইভে এসে এভাবে বলতে পারে, কারণ এটা ভেরি বাংলাদেশের মতো জায়গায় এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, খুবই সেন্সিটিভ, আর দিস ইজ নট ইজি ফর আ উইমেন যে এইভাবে ব্রেভলি এই জিনিসগুলোকে মানুষের সামনে এক্সপ্রেস করা বা উপস্থাপন করা। সো এই জিনিস যেটা উনি করেছেন আমি সাধুবাদ জানাই, বাট যদি এটাকে কেন্দ্র করে একটা কথা হইতো, দেন যখন দেখছেন না হ্যাঁ পাবলিকলি তো উনি খুব ভালো রেসপন্স পাচ্ছেন, মিডিয়াতে তো খুব ভালো হচ্ছে, যে যারা মোটামুটি একদম নামেই ছিল না মিডিয়াতে, কারণ সবসময় মারুফা চলতেছিল, হ্যাঁ, তো সেই জায়গা থেকে যখন দেখলো যে না ভালো রেসপন্স পাচ্ছিল, তো ওই সময় উনি আরো অনেক কিছু অ্যাড করা শুরু করলেন, যে এই চান্সে যদি এদের কেউ, তাতে ওনার লাভটা কি হবে? উনি তো দেশেই নাই, উনি আবার ন্যাশনাল টিমে ফিরতে চান, এখনো যেহেতু অবসর নেন নাই, তো অবশ্যই তো ন্যাশনাল টিমে তো ফিরতেই চান, উদ্দেশ্য তো এটাই হওয়া উচিত। আপনি কি কোনো এখানে মানে কোনো সন্দেহ করেন? না, সন্দেহ না, দেখেন ওনাকে তো টিম থেকে বাদ দেওয়া হয় নাই, উনি নিজ ইচ্ছায় স্বেচ্ছায় বলেছেন যে আমি যেতে চাই,
আমার সময় লাগবে। উনি অস্ট্রেলিয়া যাওয়ার পরে কিন্তু একটা মেল দেয় ক্রিকেট বোর্ডে যে উনি মানসিকভাবে বিকারগ্রস্ত আছেন, সময় লাগবে ওনার, উনি একটু টাইম নিতে চান। এবং তার যে অভিযোগগুলো সেটা হচ্ছে 2022-এর। হ্যাঁ। এখনকার টিম ম্যানেজমেন্ট নিতে তার কোনো অভিযোগ নাই। এটা আপনি খুঁজে এখন দেখেন, এখন হয় না। উনি যখন আবার টিমে আসবে, যদি আবার ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি ওনাকে ভালো পারফরমেন্স করে আবার টিমে সুযোগ দেন, এদেরকে নিয়েও ওনার প্রবলেম থাকবে। কারণ আমরা কখনোই দেখি নাই যে কোনো কোচিং স্টাফ তাকে এসে পছন্দ করছে, নো ওয়ান। আপনার কথা শুনে এতটুকু বোঝা যাচ্ছে জাহানার সাথে আপনার সম্পর্কটা মোটেও মানে না, আমি না, একদম না। আমি যখন ক্রিকেট খেলা প্রথম শুরু করি, আমি কিন্তু ফার্স্ট ন্যাশনাল ক্রিকেট লিগ তার আন্ডারে খেলি। সে আমাকে প্রচন্ড পছন্দ করতেন, আমি তাকে প্রচন্ড পছন্দ করতাম। ন্যাশনাল টিমে যখন খেলছি তখনও পছন্দ করতেন। বাট আপনি যখন আপনার জায়গায় ফিল করবেন যে অন্য কেউ নিয়ে নিচ্ছে বা আপনার অ্যাটেনশন পুরো ঘুরে আরেকজনের কাছে যাচ্ছে, তখন আপনার ভালো লাগবে না। কিন্তু উনি তো সব ছেড়েই চলে গেলেন, মানে ধরেন অস্ট্রেলিয়ায় চলে গেছেন, এরপর তো চাওয়া পর তো কিছু থাকে না, বরং আপনাদের জন্য শুভকামনা জানাতে পারেন, সেটাই তো হওয়ার কথা না? এটা যদি হতো তাহলে তো এত কিছু হতো না, যে সে আসলেই ক্রিকেটটাকে ভালোবাসে বা আমাদের টিমটাকে নিয়ে বেটার চিন্তা করে। তাহলে কেন যখন মারুফা খুব পিক টাইমে ছিল তখন মারুফার সাথে কেন পজিটিভ কোনো কিছু হয় নাই? ওকে, ঠিক আছে, আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। একদম আপা, লাস্টে আপা, যদি আপনি মনে করেন এই ড্যামেজটা কিভাবে কন্ট্রোল করা সম্ভব, খুব ছোট করে বলবেন একদম। ড্যামেজটা কন্ট্রোল করতে পারি আমরাই, যেহেতু আমরাই এই কথাগুলো সামনে এনেছি। আমার মনে হয় যে আমরাই পারবো এটা করতে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি সমঝোতা কথাটা বলবো না, আমি বলবো যে কিভাবে এটা সমাধান করা যায় ওই চিন্তাটা করাই উচিত। আমার মনে হয় যে আপনি যখন অভিযোগ করা শুরু করবেন, আমরা কিন্তু জানি যে অভিযোগের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করা যায়। তো সেক্ষেত্রে আপনি যখন অভিযোগ করা শুরু করবেন, আপনার সব কিছুই কিন্তু ভুল মনে হবে। তো সেক্ষেত্রে আমি চাইবো যে আসলে একটা সমাধানের পথ খোঁজা উচিত। ওকে, আপনি যদি আপনি বলবেন যে আপনি যেটা বলছেন সেন্টার যে পয়েন্টটা ছিল, নির্যাতন যদি কেউ করা হয়ে থাকে, যদি এরকম কাজ করে, তারা আপনি শাস্তি চান, তাই ব্যাপারটা তাই? অবশ্যই। কিন্তু আমি আমার সাথে যে নির্যাতন হলো, আমাকে যে মেন্টালি হ্যারাস করা হলো, আমার ফ্যামিলিকে যে মেন্টালি হ্যারাস করা হলো, সেগুলোর বিচার কে করবে সেটা বলেন। ঠিক আছে, যে আবার নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আবারও কথা বলবো, আরও বিস্তারিত করার চেষ্টা করবো। যদি শুরু থেকে পেতাম তাহলে নিশ্চয়ই আরও প্রশ্নের উত্তর জানা যেত। নিশ্চয়ই দর্শক, আপনারা অনেক প্রশ্নের উত্তর তোলা থাকলো, নিশ্চয়ই সময়ে উত্তরগুলো দিবে। বাংলাদেশের নারী ক্রিকেট এই দোলাচাল পেরিয়ে যাক, ক্রিকেট 22 গজে থাক, ওই সবুজ গালিচাই জিতুক, ফাহিমা জিতুক, জ্যোতি জিতুক, এইটাই আমরা চাই। নিশ্চয়ই আপনার পাশে থাকবেন। নিশ্চয়ই শনিবার আবারও দেখা হবে, আগামী শনিবারে।